যেটা হলো কারফিউ দেওয়া হয়েছে। হোয়াট ইজ কারফিউ? হাসিনা আক্তার, হোয়াট ইজ কারফিউ? কারফিউ বলে কোনো শব্দ লিগাল টার্মিনোলজি নাই। নিয়ন্ত্রিত ভাবে, এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যদি সেনাবাহিনীকে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করে, তাহলে আমরা জনগণ যেভাবে আশা করছি সেইভাবে হয়তো ফলাফল নাও আসতে পারে, কিন্তু এইভাবে হয়ে থাকে। কিন্তু শেখ হাসিনা ভারতের সহায়তায়, সে ভারতের সহায়তায় গত 16 বছর ধরে একটা ন্যারেটিভ রেডি করতে পেরেছে সেনাবাহিনীর, মানে সেনাবাহিনীর উদ্দেশ্যে, যে সেনাবাহিনী মনে হয় এই যে সংবিধান বহির্ভূত ভাবে ক্ষমতা নিয়ে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করতে পারবে না, এবং যদি তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয় তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, অমুক হবে তমুক হবে, এই ধরনের একটা ন্যারেটিভ ভেরি সাকসেসফুলি তারা রেডি করতে পেরেছে। আপনি কর্নেল শামসকে জিজ্ঞাসা করেন, কর্নেল শামস দেখবেন একই টাইপের বক্তব্য দিবে, কারণ কর্নেল শামস এই ধরনের ন্যারেটিভ বিশ্বাস করেন। সেটা হলো যে সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে, যদি শেখ হাসিনাকে রক্ষার জন্য এই গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান সেনাবাহিনী যদি ভূমিকা হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি এটি আফগানিস্তানের পরিণতি হবে বা হতে যাচ্ছে। আর আমি যদি সেনাবাহিনী যদি নিরপেক্ষ আচরণ করে, তাহলে আমি মনে করি এটা রোমানিয়ার মতো ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনী যখন আভ্যন্তরীণ শৃঙ্খলা ডিটোরিয়েট করে, তখন কিন্তু এই সংবিধান রক্ষার দায়িত্ব বা জনগণকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর কিন্তু কাজের একটা অংশ। কিন্তু অ্যাপারেন্টলি আপনি যে কোনো আমজনতাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে সে বলবে যে সেনাবাহিনীর কাজ তো শুধু যুদ্ধ করা। নো, সেনাবাহিনীর কাজ যুদ্ধ করা, এটা তার প্রাইমারি টাস্ক। যদি আমার দেশ যদি আক্রান্ত হয়, শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেনাবাহিনীর কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র আমাদের আমজনতা বা পুলিশ বা র্যাব বা বিজিবির কাছে নাই, যেটা সেনাবাহিনীর কাছে আছে। আমি একটু অবহিত করতে চাচ্ছি সেনা আইন এবং সেনা অপারেশন সম্পর্কে। সেনাবাহিনী সাধারণত 4টি উপায়ে অপারেশন করে বা কাজ করে। একটি হচ্ছে সংবিধান সম্মত ভাবে, আরেকটা হচ্ছে সংবিধান বহির্ভূত ভাবে। সংবিধান সম্মত ভাবে সেটার আবার পদ্ধতি হচ্ছে 3টা। একটা হচ্ছে আমাদের লেফটেন্যান্ট কর্নেল শাম যেমনটি বললেন, যে বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ প্রয়োজনে বা বিশেষ অভিযানে, যে অভিযান একটা এক্সপার্টাইজ অভিযান, যে অভিযান নর্মাল পুলিশ, আনসার, বিজিবি বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাই। আপনার তো খেয়াল আছে হলি আর্টিজানে অপারেশনের সময় কমান্ডোকে আনা হয়েছিল। কমান্ডোরা হলো দে আর সো হাইলি ট্রেইন, যে তাদের শত্রুর সাথে বা তাদের সন্ত্রাসীর সাথে মোকাবেলা করাটা যত সহজ, সেখানে নর্মাল পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবির পক্ষে অতটা সহজ না। সো হলি আর্টিজান একটা বিশেষ পরিস্থিতি। বন্যা বা ভয়াবহ একটা দুর্ঘটনা, ভূমিকম্প হলো, সেক্ষেত্রে ভূমিকম্প থেকে লোকজনকে উদ্ধার করার জন্য যে ক্যাপাবিলিটি, যে টেকনিক্যাল এক্সপার্টাইজ, সেটা কিন্তু সাধারণ পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাই। সেক্ষেত্রে সেনাবাহিনীকে ডাকা হয়, মোতায়েন করা হয়। এটা হচ্ছে একটা পদ্ধতি। সেনাবাহিনী যেটা হলো কারফিউ দেওয়া হয়েছে। হোয়াট ইজ কারফিউ? হাসিনা আক্তার, হোয়াট ইজ কারফিউ? কারফিউ বলে কোনো শব্দ লিগাল টার্মিনোলজি নাই। কারফিউটা হচ্ছে একটা পলিটিক্যাল জার্গন। সেটা হচ্ছে, কারফিউটা বলা হচ্ছে আমাদের যদি কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 144 ধারা অনুসারে এমার্জেন্সি দেয় এবং তাদেরকে বলে যে তোমরা এখানে আসতে পারবে না, দুই পক্ষ স্থিতি অবস্থা থাকতে হবে। এবং পুলিশের ক্ষেত্রে যদি মেট্রোপলিটন এরিয়া হয়, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই, সেক্ষেত্রে মেট্রোপলিটনের পুলিশ কমিশনারকে, মেট্রোপলিটন যে অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্স অনুসারে মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে। এটা একটা পলিটিক্যাল জার্গন, এটাকে বলা হচ্ছে কারফিউ। কিন্তু কারফিউ বলতে কোনো লিগাল টার্মিনোলজি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সেনাবাহিনী কাজ করবে কিভাবে? এখন আমি যেটা দেখলাম পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বিবিসি বাংলার যে নিউজটা দেখলাম, সেনাবাহিনী ইন এইড অফ সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য তারা কাজ করবে ওই যে ফৌজদারি কার্যবিধি 129 ধারাতে যেটা বলা হচ্ছে। এখানে লেফটেন্যান্ট কর্নেল শামসের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। সেটাও হচ্ছে যে সেনাবাহিনীরও এখানে একটা ভুল বোঝাবুঝি থাকে। আমি অধিকাংশ সেনা কর্মকর্তাদের বা সেনা সদস্যদের ভিতরে আমি দেখি একটা ভুল বোঝাবুঝি, এবং তারা বলে যে আমাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে হবে, আমাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা না দিলে আমরা কাজ করতে পারবো না বা আমাদের কাজ করতে সমস্যা হবে। সেটি হচ্ছে হাসিনা আক্তার। আপনি সেনাবাহিনী হলো সর্বোচ্চ লাস্ট রিসোর্স। তো তার মানে কোন একটা আনলফুল অ্যাসেম্বলি যখন পুলিশ হ্যান্ডেল করতে পারে নাই, তখন ডাকা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যখন পারে নাই, তখন ডাকা হয়েছে বিজিবিকে। বিজিবি যখন পারে নাই, তখন ডাকা হয়েছে সেনাবাহিনী। তো সেনাবাহিনী যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণে কাজ করে, তাহলে তো সেনাবাহিনীকে ডাকার তো কোনো মানেই নেই। তো তার মানে সেনাবাহিনী একটু হায়ার হ্যান্ড সবসময় ভোগ করে, এবং সেনাবাহিনীকে আইনেও ইমিউনিটি দেওয়া আছে।
সেনাবাহিনীর সাথে পুলিশের পার্থক্যটা কি? পুলিশের সকল সময় বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া আপনি গুলি করতে পারবেন না। তবে যদি ম্যাজিস্ট্রেট যদি অন দ্য স্পট উপস্থিত না থাকে তাহলে কি পুলিশ গুলি করতে পারবে না? পুলিশ গুলি করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে পুলিশকে আবার আরেকজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে পরবর্তীতে তার এই গুলি করার জাস্টিফিকেশনটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে এটা জাস্টিফাই করাতে হবে। ম্যাজিস্ট্রেট যদি জাস্টিফাই করে দ্যাট বিকাম লিগালাইজ। এইটা হলো সেনাবাহিনীর সাথে একটু পার্থক্য। হাসিন আক্তার, আপনার মাধ্যমে সেনা সদস্য, সেনা কর্মকর্তাদের ইনক্লুডিং সেনা প্রধানকেও আমি উদ্দেশ্য করে বলছি, সেটি হচ্ছে আপনার সাথে পুলিশের পার্থক্যটা হচ্ছে আপনি আপনি যদি আনলফুল অ্যাসেম্বলি ডিসপাস করার ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গুলি করবেন। বাট ইফ ইট হ্যাপেন যে ম্যাজিস্ট্রেট নাই বাট গুলি করা প্রয়োজন হলো, এখানে পুলিশ বা রেপিটেশন ব্যাটালিয়নের সাথে পার্থক্য হচ্ছে সেনাবাহিনী গুলি করতে পারবে এবং সেনাবাহিনীর ওখানে ন্যূনতম একজন জুনিয়র কমিশন অফিসারের উপস্থিতি থাকতে হবে এবং সেই গুলির আদেশ দিতে পারবে। ইউজুয়ালি সেনাবাহিনী বিতর্কের মধ্যে থাকার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করে, সেটা থার্ড ওয়ার বলেন, সেকেন্ড ওয়ার বলেন, ফার্স্ট ওয়ার বলেন। আর সেনাবাহিনী যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তার মানে আপনাকে ধরে নিতে হবে যে সেখানে সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেছে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পলিটিক্যাল লিডারদের ব্যর্থতার কারণে তখন সেনাবাহিনী অনিয়ন্ত্রিত হয়ে তখন তারা ওই যে মার্শাল দেয় এবং সেনাপ্রধান অনেক সময় চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যায়, অথবা আমাদের 111 টাইপের মতো একটা সিভিল গভর্নমেন্ট করে সেনাবাহিনী বাহিনী কাজ করে। আরেকটি হচ্ছে নিয়ন্ত্রিত, কিন্তু এটাতে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে। যদি সেনাবাহিনী নিয়ন্ত্রিত ভাবে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য নিয়ন্ত্রিত ওয়েতে পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যেভাবে কাজ করেছে, যদি এইভাবে কাজ করে তাহলে আমি কিন্তু সামনে হাসিনা আক্তার আফগানিস্তানের পরিণতি দেখতে পাচ্ছি, যেটা 96-এ ঘটেছিল। এটাও একটু আপনাকে বলি 96-এ কি ঘটেছিল। 96-এ আফগানিস্তানে নজিবুল্লাহকে যখন আফগান তালেবানরা ক্ষমতাচ্যুত করে তখন আফগানিস্তানে নজিবুল্লাহর সেনাপ্রধান ছিলেন তারই ভাই জেনারেল শাহাপুর আহমেদ যায়। তিনি নজিবুল্লাহকে বাঁচানোর জন্য সেনাবাহিনী জনগণের এগেনস্টে চলে গিয়েছিল। পরে জনগণ ক্ষুব্ধ হয়ে নজিবুল্লাহ এবং সেনাপ্রধানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে লাইভ পোস্টে তাদের লাশ 48 ঘন্টা ঝুলিয়ে রেখেছিল। তো আহ্বান জানাচ্ছি সেনাবাহিনী আপনার বুকে গুলি চালাবে না। আমার বিশ্বাস, আমি সেনা ব্যাকগ্রাউন্ডের এবং কর্নেল হক এবং কর্নেল শামস সেনাবাহিনীতে অনেকদিন চাকরি করে এসেছেন, আমার ধারণা সেনাবাহিনীর ভূমিকাটা নিরপেক্ষ হবে ইররেসপেক্টিভ অফ সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় হলো। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, জেনারেল সাইদ ইস্কান্দারের আপন ভাই ছিলেন কিন্তু মেজর জেনারেল মাসুদ বা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, যিনি এখন 2বার বা 3বারের ভুয়া এমপি। উনিও কিন্তু খালেদা জিয়া বা তারেক রহমানকে কিন্তু বাঁচায় নাই, বরং তিনি ছিলেন একজন বলিষ্ঠ ভূমিকাকারী এবং 111-এর দ্বিতীয় নায়ক। সো শেখ হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জনগণের এগেস্টে, যে 18 কোটি জনগণের এগেস্টে বিদ্রোহ করে শেখ হাসিনাকে উদ্ধার করবে বা উদ্ধার করার চেষ্টা করবে, আমার কাছে এটা মনে হয় না। আর শেষ বলছি আমি, জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে আপনাকে আমি বলি, উনি কিন্তু ভালো একজন ভদ্র পোলাইট একজন কর্মকর্তা, সেনা কর্মকর্তা, এবং যে কয়জন লেফটেন্যান্ট জেনারেলের মধ্য থেকে সেনাপ্রধান করার কথা ছিল, মানে সবাই খারাপ বাট হি ইজ দ্য বেস্ট অ্যামাং অল খারাপ, বাট সে মোটামুটি